প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হিন্দু আইনে উত্তরাধিকার ব্যবস্থা নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পারিবারিক সম্পত্তি বন্টন, নারীর অধিকার, পুত্রকন্যার অবস্থান এবং ধর্মীয় বিশ্বাস এই সব কিছুই এই আইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আলোচনা চলাকালে আমরা সহজ ও মানবিক ভাষায় বোঝার চেষ্টা করব হিন্দু আইনে কারা উত্তরাধিকারী হন, কে কতটুকু সম্পত্তি পান এবং সময়ের পরিবর্তনে এই আইনের ব্যাখ্যা কিভাবে বদলাচ্ছে। হিন্দু আইন মূলত হিন্দুদের ধর্মীয় ও ব্যক্তিগত আইন। যারা জন্মসূত্রে হিন্দু ধর্মে দীক্ষিত, হিন্দু পিতামাতার বৈধ সন্তান অথবা এমন সন্তান যাদের মাতা হিন্দু এবং যাকে হিন্দু রীতি অনুযায়ী লালন পালন করা হয়েছে, তাদের ক্ষেত্রেই হিন্দু আইন প্রযোজ্য। বাংলাদেশে শুধু হিন্দু নয়, বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিগত আইন হিসেবেও হিন্দু আইন অনুসরণ করা হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে হিন্দুদের মধ্যে মূলত দুই ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু রয়েছে। প্রথম হচ্ছে দায়ভাগা এবং দ্বিতীয় মিতাক্ষরা। বাংলাদেশে প্রচলিত দায়ভাগা পদ্ধতিতে ধর্মীয় ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যিনি মৃত ব্যক্তির পিণ্ডদান করার অধিকারী, তাকেই মূলত উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ধর্মীয় দায়িত্ব পালনের যোগ্যতাই উত্তরাধিকারের মূল ভিত্তি। দায়ভাগ পদ্ধতি মতে উত্তরাধিকারের ক্ষেত্রে সর্বাগ্রে স্থান পায় পুত্র। পুত্র একাধিক হলে সবাই সমান অংশে সম্পত্তি পায়। পুত্র জীবিত না থাকলে তার পুত্র অথবা পৌত্র উত্তরাধিকারী হয় এবং পৌত্র না থাকলে প্রপৌত্র সেই অধিকার পায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, পুত্র জীবিত থাকলে পৌত্র বা প্রপৌত্র উত্তরাধিকার পায় না। একে প্রতিনিধিত্বের নীতি বলা হয়, যা কেবল পুত্র, পৌত্র ও প্রপৌত্রের ক্ষেত্রে প্রযোজ্য। 1937 সালে হিন্দু নারীর সম্পত্তি অধিকার আইন প্রণীত হওয়ার পর উত্তরাধিকার ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। এই আইনের ফলে মৃত ব্যক্তির বিধবা স্ত্রী, মৃত পুত্রের বিধবা এবং মৃত পৌত্রের বিধবাও উত্তরাধিকার লাভের অধিকারী হন। বিধবারা সম্পত্তি পান জীবন সত্ত্বে, অর্থাৎ জীবদ্দশায় ভোগের অধিকার থাকলেও পূর্ণ মালিকানা নয়। একাধিক বিধবা থাকলে সবাই মিলে এক পুত্রের সমান অংশ জীবন সত্ত্বে ভোগ করতে পারেন। বাংলাদেশে প্রচলিত দায়ভাগ পদ্ধতিতে হিন্দু আইনে উত্তরাধিকারে সর্বাগ্রে যে 6 শ্রেণীর উত্তরাধিকারে বিবেচনা করা হয় তা হলো পুত্র, পৌত্র, প্রপৌত্র, মৃতের বিধবা স্ত্রী, মৃত পুত্রের বিধবা স্ত্রী এবং মৃত পৌত্রের বিধবা স্ত্রী। এই 6 জনের কেউ জীবিত থাকলে পরবর্তী কোনো আত্মীয় উত্তরাধিকার পান না। পূর্বে ব্যক্ত 6 শ্রেণীর কেউ না থাকলে কন্যা পিতার সম্পত্তিতে অধিকার পায়। প্রাচীন হিন্দু আইনে কন্যার অধিকারকে ব্যাখ্যা করা হয়েছে এই যুক্তিতে যে সে এমন পুত্র জন্ম দিতে সক্ষম যে তার মাতামহের পিণ্ডদান করতে পারবে। তাই অবিবাহিতা কন্যা সর্বাগ্রে উত্তরাধিকারী হয় এবং একাই পিতার সম্পত্তি জীবন সত্ত্বে ভোগ করতে পারে। অবিবাহিত কন্যা না থাকলে পুত্রবতী কন্যাও উত্তরাধিকারী হতে পারে। বর্তমান সময়ে প্রশ্ন উঠেছে, পিতার সম্পত্তিতে কন্যার কি ভাইয়ের সমান অধিকার থাকা উচিত নয়? বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমতার যে মৌলিক অধিকার স্বীকৃত, তার আলোকে অনেকেই মনে করেন কন্যার অধিকার আরও বিস্তৃত হওয়া উচিত। যদিও প্রাচীন শাস্ত্রকারেরা পারিবারিক সম্প্রীতির কথা ভেবে কন্যার অধিকার সীমিত করেছিলেন, তবে বর্তমান বাস্তবতায় নারীর অধিকার রক্ষার প্রশ্নটি নতুন গুরুত্ব পাচ্ছে। কন্যার পুত্র, যাকে দৌহিত্র বলা হয়, বিশেষ ক্ষেত্রে মাতামহের সম্পত্তিতে তারা উত্তরাধিকার পায়, কারণ সে পিণ্ডদান করতে সক্ষম। তবে দৌহিত্রের পুত্র এই অধিকার পায় না। দৌহিত্রের ক্ষেত্রে প্রতিনিধিত্বের নীতি প্রযোজ্য নয়। এখানে সবাই মাথাপিছু সমান অংশের সম্পত্তি পায়। যখন অধস্তন পুরুষদের মধ্যে উত্তরাধিকারী আর কেউ থাকেন না, তখন উত্তরাধিকার ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ এক্ষেত্রে পিতা উত্তরাধিকারী হন। এক্ষেত্রে পিতা জীবিত থাকলে মাতা উত্তরাধিকার পান না। হিন্দু আইনে ভাইয়ের স্থান মাতার পরে, কিন্তু ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলের আগে। সহোদর ভাইরা আগে উত্তরাধিকার পায়, তাদের অবর্তমানে বৈমাত্রেয় ভাইরা পায়। এরপর ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, পিতামহ,
পিতামহী সহ বহু আত্মীয় ধাপে ধাপে উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হন। এই তালিকা অত্যন্ত দীর্ঘ এবং মূলত পিণ্ডদান ও আত্মীয়তার ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে নির্ভর করে। উপরের আলোচনা থেকে উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি এক পুত্র রেখে মারা যান তাহলে তার সম্পত্তি সবটাই পুত্র পাবে। আবার কেউ স্ত্রী ও 2 পুত্র রেখে গেলে স্ত্রী শুধু এক পুত্রের সমান অংশ জীবন সত্ত্বে পাবে এবং বাকি অংশ 2 পুত্র সমানভাবে পাবে। আবার কোনো ক্ষেত্রে শুধুমাত্র পিতার অর্জিত সম্পত্তির ক্ষেত্রে অবিবাহিতা কন্যা সম্পত্তির অধিকারী হবে। সুপ্রিয় দর্শক, সবশেষে বলা যায়, হিন্দু আইনে উত্তরাধিকার ব্যবস্থা ধর্মীয় বিশ্বাস, সামাজিক কাঠামো এবং পারিবারিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর অধিকার ও সামাজিক বাস্তবতা বিবেচনায় এই আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নতুনভাবে ভাবা হচ্ছে। সবসময় মনে রাখবেন, আইন বিষয়ে সঠিক জ্ঞান অনেক সামাজিক সমস্যা থেকে আমাদের নিরাপদ রাখে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।